আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভান্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় অরণ্য সপ্তাহের সূচনা করেছেন। সন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। প্রায় ২০ বছর পর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার থেকে তা আবার বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভান্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ। हम यहाँ जो हमारे चिनसुरा राइस रिसर्च स्टेशन को सेंटर ऑफ एक्सीलेंस के रूप में भी विकसित करने में पूरा सहयोग करेंगे। কৃষিমন্ত্রী বলেন, পাট উৎপাদনে দেশের শীর্ষ রাজ্য হওয়া সত্ত্বেও এতদিন পাটের বীজের জন্য পশ্চিমবঙ্গকে অন্ধ্রপ্রদেশের ওপর নির্ভর করতে হতো। আলু ও ভুট্টার বীজও আসত ভিন রাজ্য থেকে। এই নির্ভরতা দূর করতেই রাজ্য সরকারের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। কৃষি গবেষণা ও আধুনিক চাষাবাদে জোর দিয়ে রাজ্যে 4টি নতুন প্রশিক্ষণ কেন্দ্র ও গবেষণাগার স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। মৃত্তিকার বৈজ্ঞানিক পরীক্ষা করে কোন অঞ্চলে কোন ফসল সবচেয়ে উপযোগী সেই ভিত্তিতে কৃষকদের পরামর্শ দেওয়া হবে। এর ফলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির পথও প্রশস্ত হবে বলে মনে করছে প্রশাসন। বৈঠকে ইতিবাচক উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন পাওয়া গেছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ২৪০০ কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রথম দফায় কেন্দ্রীয় সরকার ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের নেতৃত্বে থাকছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। ২০১১ সালের মে মাস থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সময়কালে শিক্ষা, খাদ্য ও সরবরাহ, বিপর্যয় মোকাবিলা, পুর ও পঞ্চায়েত, আবাসন, মৎস্য, শিল্প, পূর্ত, ভূমি, জিটিএ সহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্ত করবে এই কমিশন। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের তদন্তের আওতায় থাকবে ঘুষ, তোলাবাজি, সরকারি প্রকল্পের দুর্নীতি, আমফান পুনর্বাসন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিল প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ। পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, বেআইনি গ্রেপ্তার বা মিথ্যা মামলা, সরকারি চাকরিতে দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে অনিয়ম, বেআইনি নির্মাণে প্রশাসনিক মদত এবং সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগও খতিয়ে দেখা হবে। রাজ্য সরকার পিএম পোষণ প্রকল্পে শিশু পিছু রান্নার খরচ বাড়িয়েছে। প্রকল্পের আওতায় থাকা স্কুলগুলিতে এলপিজি সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, ৫১,৬১,০০০ প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য প্রতিদিন শিশু প্রতি রান্নার খরচ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ধার্য করা হয়েছে। পিএম পোষণের স্কুলগুলিতে ১০০% এলপিজি সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য সরকার ইউনিট প্রতি এলপিজি সংযোগের জন্য ৩,০০০ টাকা করে খরচ বহন করবে। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষস্তরে আর এক দফা বড়সড় রদবদল হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে ৩৩ জন আইপিএস এবং WPPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সীমান্ত সুরক্ষাকে আরও সুদৃঢ় করে অনুপ্রবেশ সহ অন্যান্য অবৈধ কাজ রোখার পরিকাঠামো গঠনে রাজ্য সরকার সীমান্ত সুরক্ষা বাহিনী BSFকে এ পর্যন্ত ১,০২৪ একরেরও বেশি জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে জানা হয়েছে, গত শুক্রবার পর্যন্ত নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, ২ দিনাজপুর সহ ৯ জেলায় বাহিনীকে মোট ১,০২৪.৭৫ একর জমি দেওয়া হয়েছে।
কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকার হোগলাবাড়িতে রেল লাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে 2 শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে 11টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কয়েকজন শ্রমিক রেল লাইনে কাজ করার সময় বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ওই লাইনে চলে এলে সুধন বিশ্বাস এবং অসীম সরকার নামে ওই 2 শ্রমিক প্রাণ হারান। প্রায় 20 বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সংগঠন সেকুলার মিশনের তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক আকাশবাণীকে জানিয়েছেন, রাজ্যের প্রগতিশীল মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই জানিয়ে তিনি বলেন, সরকারের তরফ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নারকেল গাছের চারা বসানোর ওপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহের সূচনা করে তিনি বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এর জন্য নারকেল গাছের চারা বিতরণের নির্দেশ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এবার জানান, আরও এবার 70টি বড় আকারের রথযাত্রার উৎসব হবে। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি, স্বাস্থ্য দপ্তর ও পুলিশের সহায়তায় যে সেবা ক্যাম্পগুলি গড়ে তোলা হবে, সেখান থেকেও চারা গাছ বিতরণ করা হবে। এই বছর আমরা 7 কোটি 20 লক্ষ গাছ লাগাবো। আমি 5 জুন দেখছিলাম হিসাব, ওই দিন আমাদের টার্গেট ছিল 7 লাখ। ওই একদিনে 9 লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে। এই রাজ্যের সমস্ত মানুষকে বলবো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি বলতে পারে আমি এই বর্ষে 26 কোটি গাছ লাগাবো। পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণের গড়িমসি নিয়ে উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন, গত 3 বছর ধরে এই মামলায় তাঁর বেঞ্চে কেবল রিপোর্টই জমা পড়ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। এখন থেকে প্রতি মাসে এক্ষেত্রে কি পদক্ষেপ করা হচ্ছে তা লিখিতভাবে আদালতকে জানাবার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তর রামসার সাইট হিসেবে খ্যাত গুরুত্বপূর্ণ এই জলাভূমি সংরক্ষণে বদ্ধপরিকর বলে আদালতে জানিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 14 আগস্ট। সন্তোষ শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাড়ি থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সন্ন্যাসী ও ভক্তজন এই উপলক্ষে সেখানে সমবেত হন। তারকনাথ মন্দির থেকে বাওনার পাড় মোড় পর্যন্ত মিছিল হয়। সন্তোষ সভায় আশীর্বচন রাখেন তারকেশ্বর মঠের মহন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এতদিন তারকেশ্বর ধাম অবহেলিত ছিল। এবার শ্রাবণী মেলা ও পুণ্যযাত্রাকে ঘিরে তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য সরকার যাবতীয় আয়োজন করছে। আমরা তারকেশ্বর ধাম, পূর্ণ ধাম, এই শ্রাবণী মেলায় আমরা অনেক উদ্যোগ গ্রহণ করি। হাওড়াপল্লী থেকে তারকেশ্বর ধাম প্রবেশ পর্যন্ত 5 কিলোমিটার অন্তর অন্তর সরকারি সেবা কেন্দ্র থাকবে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, জল, ওআরএস, ন্যূনতম সেবা এবং বিভিন্নভাবে সহযোগিতার ব্যবস্থা থাকবে। দিব্যাঙ্গজনেদের আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমার মন্তব্য করেছেন। নন্দন চত্বরে আজ 9 দিনের দিব্য কলা মেলার সূচনা করে তিনি বলেন, দিব্যাঙ্গজনেদের জন্য এই মেলা শুধুমাত্র কেনা বেচার জায়গা নয়, আসল লক্ষ্য হল এইসব মানুষজনকে সমাজের মূল ধারায় সামিল করা। यह दिव्य कला मेले दिव्यांगजनों के द्वारा निर्मित वस्तुओं के लिए विक्रय के लिए न केवल एक प्लेटफॉर्म उपलब्ध कराते हैं, बल्कि उनके अंदर एक आत्मविश्वास का भाव, आत्मगौरव का भाव, आत्मनिर्भरता का भाव भी पैदा करते हैं। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের ওপর আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা এ রাজ্যের বাঁকুড়ার ওপর দিয়ে বিস্তৃত হওয়ায় এ রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার থেকে তা আবার বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। মৎস্যজীবীদের আগামীকাল থেকে শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভান্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে 1 সদস্যের তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় অরণ্য সপ্তাহের সূচনা করেছেন। সন্তোষ শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। প্রায় 20 বছর পর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে।
হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসাব 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল ও অবাধ ও বাণিজ্য পরিষেবা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে তেহরানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং যা ঘটেছে তার তীব্র নিন্দা করেছে। উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষেরই আলোচনায় বসা প্রয়োজন। We are closely following the developments that are happening in West Asia. We continue to call for safe and unimpeded navigation and flow of commerce through the Strait of Hormuz. This is key for ensuring economic and energy security of people across the world. পাক অধিকৃত জম্মু কাশ্মীর বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। স্থানীয় মানুষজনের ন্যায্য অভিযোগের সুরাহা করার পরিবর্তে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করছে। এর ফলে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও তার অভিযোগ। আন্তর্জাতিক মহলে এই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লির আশা। इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया है। इसमें असहाय लोग, जिसमें महिलाएं भी हैं और बच्चे भी हैं, उनके खिलाफ कार्रवाई की गई है। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাভাদ হোসেনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং আর বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক মামবাসা এবং বাইয়া নামক ট্যাঙ্কার দুটিতে হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু এবং 6 জন ভারতীয় ও 2 জন ইউক্রেনীয় নাগরিক সহ 8 জন ক্রু সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ভারতের তরফে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের বৃদ্ধি করতে ভারত মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি বিষয়ে আলোচনা হয় গত সপ্তাহে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই আলোচনায় উভয় পক্ষই একাধিক বিষয়ে সহমত হয়েছে। উল্লেখ্য, ভারত মালদ্বীপের দ্বিতীয় সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। উভয় দেশের মধ্যে 2025-26 সালে বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছে $771 মিলিয়ন মার্কিন ডলার, গত বছরের তুলনায় যা 13.54% বেশি। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়িত হলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক দুদেশের মধ্যে আরও বৃদ্ধি পাবে।
বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটাকে ভারতের বাণিজ্য যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তিটি দুটি প্রধান অর্থনীতির মধ্যে একটি ভবিষ্যমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি জানান যে আগামীকাল থেকে এই চুক্তি কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই চুক্তিটি দুগ্ধ ও কৃষির মতন দেশের সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষা দেবার পাশাপাশি ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই উপলক্ষে আগামীকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ বিজেপি নেতা রামচন্দ্র গৌড়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্রী মোদী প্রয়াত রামচন্দ্র গৌড়াকে কর্ণাটকের বিজেপির অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করে বলেছেন, বহু দশক ধরে শ্রী গৌড়া দলের জন্য তার জীবন উৎসর্গ করে তৃণমূল স্তরে কাজ করে গেছেন। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24শে জুলাই পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ। 3রা অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। এর মধ্যে কর্পোরেট কর বাবদ 3,35,000 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বিভাগ। 4,11,000 কোটি টাকার নন কর্পোরেট কর সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি 1,22,000 কোটি টাকার বেশি অর্থ রিফান্ড করেছে আয়কর বিভাগ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ডাক দপ্তরে 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক বাণিজ্য পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ভারতীয় ডাক বিভাগ প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ উন্নতি করেছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে দেশের খাদ্যশস্য মজুত ব্যবস্থা বা স্টোরেজ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী জানান, বৈঠকে প্রস্তাবিত খাদ্যশস্য সঞ্চয় নীতি এবং প্রাইভেট অন্ত্রেপ্রেনিয়র গ্যারান্টি বা PEG প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। 2 ম্যাচের বিজয়ী আগামী 19শে জুলাই রাত 12:30টায় নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক
সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। খবর শেষ হলো।